ভাই, তোমাকে আজকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু পুরুষের কাছে মানুষ এমনিতেই টানা অনুভব করে? কেন কিছু পুরুষ একটা ঘরে ঢুকলে সেই ঘরের পরিবেশটাই বদলে যায়? কেন কিছু পুরুষ দেখতে খুব সুন্দর না হলেও তাদের প্রতি একটা অব্যাখ্যাত আকর্ষণ কাজ করে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, একজন বিবাহিত মহিলা যিনি ইতোমধ্যে একজন পুরুষের সাথে তার জীবন ভাগ করছেন, তিনি মনোবৈজ্ঞানিকভাবে আসলে কোন ধরনের পুরুষের গুণাবলীর প্রতি আকৃষ্ট হন? এখন এই প্রশ্নটা শুনে তোমার মনে হয়তো দুটো প্রতিক্রিয়া হচ্ছে। প্রথমত, বিবাহিত মহিলা তো বিবাহিত, তার আবার অন্য পুরুষকে পছন্দ করার কি আছে? দ্বিতীয়ত, এটা কি পরকীয়ার কথা বলছো? দুটো প্রতিক্রিয়ারই উত্তর দিচ্ছি। প্রথমত, বিয়ে হওয়া মানে চোখ বন্ধ হয়ে যাওয়া না। বিয়ে হওয়া মানে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় না। একজন বিবাহিত মহিলাও একজন মানুষ, তার মস্তিষ্ক, তার হরমোন, তার আবেগ সবকিছু কাজ করতে থাকে। তার মধ্যে আকর্ষণের বায়োলজিক্যাল মেকানিজম একইভাবে সক্রিয় থাকে যেভাবে একজন অবিবাহিত মহিলার মধ্যে থাকে। পার্থক্য শুধু এটুকু, একজন সচেতন ও নৈতিক মানুষ সেই আকর্ষণের উপর কাজ করেন না, সেটাকে নিয়ন্ত্রণ করেন। দ্বিতীয়ত, না, এটা পরকীয়ার কথা না। এটা মনোবিজ্ঞানের কথা। এটা বিজ্ঞানের কথা। এবং এই ভিডিওর মূল উদ্দেশ্য হল স্বামীদের সচেতন করা। তোমাকে বলা, দেখো, তোমার স্ত্রী মনোবৈজ্ঞানিকভাবে কোনো গুণগুলোর প্রতি আকৃষ্ট হন, এবং তুমি যদি নিজের মধ্যে সেই গুণগুলো তৈরি করো, তাহলে তোমার দাম্পত্য সম্পর্ক আরও সুন্দর, আরও মজবুত, আরও গভীর হবে। তো আজকে আমি তোমাকে বলবো, ইভলিউশনারি সাইকোলজি, নিউরোসায়েন্স এবং আধুনিক মনোবিজ্ঞানের গবেষণা অনুযায়ী বিবাহিত মহিলারা মনোবৈজ্ঞানিকভাবে ঠিক কোনো 7টি গুণের পুরুষকে আকর্ষণীয় মনে করেন। এবং প্রতিটি গুণের পেছনে কি বিজ্ঞান আছে সেটাও ব্যাখ্যা করব। এবং ভিডিওর শেষে আমি তোমাকে বলবো, একজন স্বামী হিসেবে তুমি কিভাবে নিজেকে এমন পুরুষ হিসেবে গড়ে তুলতে পারো যেন তোমার স্ত্রীর চোখে তুমিই সবচেয়ে আকর্ষণীয় মানুষ হয়ে থাকো আজীবন। চলো শুরু করি। তবে তার আগে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো এবং বেল আইকন অন করে দাও, কারণ এই ধরনের গভীর মনোবৈজ্ঞানিক কন্টেন্ট আমি নিয়মিত নিয়ে আসি। মূল গুণগুলো আলোচনার আগে আমাদের বুঝতে হবে, আকর্ষণ জিনিসটা আসলে কি? এটা কি শুধু তাকে দেখতে ভালো লাগে কি এতটুকুই, নাকি আরও গভীর কিছু? আকর্ষণ হলো একটি জটিল বায়োসাইকোসোশ্যাল প্রক্রিয়া। মানে কি? মানে হলো, আকর্ষণের পেছনে 3টি ফ্যাক্টর কাজ করে। 1. বায়োলজিক্যাল, জৈবিক, হরমোন, নিউরোট্রান্সমিটার, জেনেটিক্স। 2. সাইকোলজিক্যাল, মানসিক, ব্যক্তিত্ব, আবেগ, অভিজ্ঞতা। 3. সোশ্যাল, সামাজিক, সংস্কৃতি, পারিবারিক পটভূমি, সামাজিক মূল্যবোধ। ডেভিড বাস, ইভলিউশনারি সাইকোলজির জনক বলা হয় যাকে, তার যুগান্তকারী গবেষণা ও ইন্টারন্যাশনাল মেড সিলেকশন স্টাডি খুঁতে 37টি দেশের 10,000 মানুষের উপর গবেষণা চালিয়ে দেখিয়েছেন, নারীদের আকর্ষণের প্যাটার্ন পুরুষদের চেয়ে অনেক জটিল এবং বহুমাত্রিক। পুরুষরা সাধারণত শারীরিক সৌন্দর্য দ্বারা বেশি আকৃষ্ট হন, এটা ইভলিউশনারি কারণে, যৌবন ও প্রজননক্ষমতার সংকেত। কিন্তু নারীরা একটি প্যাকেজ কি খোঁজেন, যেখানে শারীরিক আকর্ষণ একটি অংশ মাত্র। তারা মূলত খোঁজেন সুরক্ষা, সম্পদ, মর্যাদা, আবেগীয় সংযোগ, বুদ্ধিমত্তা এবং নির্ভরযোগ্যতা। এবং এই বিশ্বাসটা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আরও তীব্র হয়। কেন? কারণ বিয়ের পরে একজন মহিলা ইতোমধ্যে জানেন একজন পুরুষের সাথে থাকা কেমন। তিনি জানেন কোন গুণগুলো তার জীবনে আনন্দ আনে আর কোন গুণগুলোর অভাব তাকে কষ্ট দেয়। তাই তার মনোবৈজ্ঞানিক আকর্ষণের তালিকাটা আরও পরিশীলিত, আরও গভীর এবং আরও নির্দিষ্ট হয়ে যায়। হেলেন ফিশার, একজন বিশ্ববিখ্যাত জৈবনবিজ্ঞানী, তার ফাংশনাল ফুমরাই গবেষণায় দেখিয়েছেন মানুষের মস্তিষ্কে 3টি আলাদা খুব ভালোবাসার সিস্টেম আছে। 1. লাস্ট, কামনা, টেস্টোস্টেরন ও এস্ট্রোজেন দ্বারা চালিত। 2. অ্যাট্রাকশন, আকর্ষণ, ডোপামিন, নোরেপিনেফ্রিন দ্বারা চালিত। 3. অ্যাটাচমেন্ট, সংযুক্তি, অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিন দ্বারা চালিত। গুরুত্বপূর্ণ বিষয় হল, এই 3টি সিস্টেম স্বাধীনভাবে কাজ করে। মানে, একজন মানুষ একজনের সাথে অ্যাটাচড, সংযুক্ত থাকতে পারেন, কিন্তু অন্য কারো প্রতি অ্যাট্রাক্টেড, আকৃষ্ট হতে পারেন। এটা কোনো নৈতিক দুর্বলতা না, এটা মানব মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার ধরন। কিন্তু, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আকৃষ্ট হওয়া আর সেটার উপর কাজ করা সম্পূর্ণ আলাদা জিনিস। একজন পরিপক্ব, নৈতিক মানুষ আকর্ষণ অনুভব করতে পারেন, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন।
তো এবার আসো সেই 7টি গুণ জেনে নিই। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী গুণটি হল ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। তুমি হয়তো ভাবছ, আবেগীয় বুদ্ধিমত্তা এটা আবার কি? এটা কি পুরুষদের জন্য? হ্যাঁ ভাই, এবং এটাই সবচেয়ে বড় গুণ যেটা বেশিরভাগ পুরুষের মধ্যে নেই, কিন্তু নারীরা সবচেয়ে বেশি চান। আবেগীয় বুদ্ধিমত্তা কি? ড্যানিয়েল গোলম্যান, যিনি ইমোশনাল ইন্টেলিজেন্স কনসেপ্টটিকে জনপ্রিয় করেছেন, তার মতে আবেগীয় বুদ্ধিমত্তার 5টি উপাদান আছে। 1. আত্মসচেতনতা, সেলফ অ্যাওয়ারনেস, নিজের আবেগ চেনা ও বোঝা। 2. আত্মনিয়ন্ত্রণ, সেলফ রেগুলেশন, আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। 3. সহানুভূতি, এমপ্যাথি, অন্যের আবেগ বোঝা ও অনুভব করা। 4. সামাজিক দক্ষতা, সোশ্যাল স্কিলস, মানুষের সাথে সুন্দরভাবে যোগাযোগ করা। 5. অনুপ্রেরণা, মোটিভেশন, অভ্যন্তরীণ তাগিদ থেকে কাজ করা। কেন বিবাহিত মহিলারা এই গুণটির প্রতি এত আকৃষ্ট হন? কারণ বেশিরভাগ বিবাহিত মহিলার সবচেয়ে বড় অভিযোগ কি জানো? আমার স্বামী আমাকে বোঝে না গি। এই একটা বাক্য, কিন্তু এই একটা বাক্যের পেছনে আছে বছরের পর বছরের জমানো ক্ষোভ, হতাশা এবং নিঃসঙ্গতা। একজন মহিলা যখন তার স্বামীকে বলেন, আজ আমার মনটা ভালো নেই, তখন তিনি চান না যে তার স্বামী বলুন, ওষুধ খাও ও বা ঘুমিয়ে পড়ো। তিনি চান স্বামী বসুন, তার হাত ধরুন এবং বলুন, কি হয়েছে? আমাকে বলো, আমি তোমার পাশে আছি গু। এটাই সহানুভূতি, এটাই আবেগীয় বুদ্ধিমত্তা। জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, নারীরা সঙ্গী নির্বাচনে আবেগীয় বুদ্ধিমত্তাকে শারীরিক আকর্ষণের চেয়েও বেশি গুরুত্ব দেন, বিশেষ করে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে। কেন? কারণ শারীরিক সৌন্দর্য সময়ের সাথে কমে, কিন্তু আবেগীয় বুদ্ধিমত্তা সময়ের সাথে বাড়ে এবং এটাই সম্পর্ককে টিকিয়ে রাখে। রিমা ভাবি বিয়ের 10 বছর পরেও তার স্বামী আরিফ ভাইকে নিয়ে গর্ব করেন। কেন? আরিফ ভাই দেখতে মডেল না, চাকরিও সাধারণ, কিন্তু রিমা ভাবি বলেন, উনি আমাকে বোঝেন। আমি চুপ থাকলেও বোঝেন আমার মন খারাপ, আমাকে কখনো একা অনুভব করতে দেন না গি। এটাই আবেগীয় বুদ্ধিমত্তার শক্তি। এবার ভাবো, তোমার স্ত্রী যদি তোমার কাছ থেকে এটা না পান, তাহলে যখন তিনি অন্য কোনো পুরুষের মধ্যে এই গুণটি দেখবেন, তার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে। এটা তার দোষ না, এটা মানব মনোবিজ্ঞানের স্বাভাবিক কাজ করার ধরন। তাই তুমি যদি চাও তোমার স্ত্রীর চোখে সবসময় আকর্ষণীয় থাকতে, তোমার আবেগীয় বুদ্ধিমত্তা বাড়াও। তাকে বোঝো, তার কথা শোনো, তার আবেগকে সম্মান করো। দ্বিতীয় গুণটি হল আত্মবিশ্বাস। কিন্তু এটা সেই আত্মবিশ্বাস না যেটা অহংকারে পরিণত হয়। এটা হলো কুইয়েট কনফিডেন্স বা শান্ত আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস এবং অহংকারের মধ্যে পার্থক্য কি? অহংকারী পুরুষ বলে, আমি সবার চেয়ে ভালো। আত্মবিশ্বাসী পুরুষ বলে, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি গি। অহংকারী পুরুষ অন্যদের ছোট করে নিজেকে বড় প্রমাণ করতে চায়। আত্মবিশ্বাসী পুরুষ কাউকে ছোট না করেও নিজের মূল্য জানে। অহংকারী পুরুষ চিৎকার করে কথা বলে, ঝগড়া করে, সবাইকে ভয় দেখায়। আত্মবিশ্বাসী পুরুষ শান্তভাবে কথা বলে, যুক্তি দিয়ে কথা বলে এবং তার উপস্থিতিই কথা বলে। ইভলিউশনারি সাইকোলজি কি বলে? ডেভিড বাস তার গবেষণায় দেখিয়েছেন, নারীরা ইভলিউশনারিলি সেই পুরুষের প্রতি আকৃষ্ট হন যিনি প্রোটেক্ট রক্ষা ও প্রোভাইড সরবরাহ করতে সক্ষম। এবং আত্মবিশ্বাস হল এই দুটি ক্ষমতার সবচেয়ে শক্তিশালী সংকেত। একজন আত্মবিশ্বাসী পুরুষ, যিনি কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়েন না, সমস্যার সমাধান করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন, তিনি একজন নারীর কাছে নিরাপদ আশ্রয় কি হবেন। এবং ইভলিউশনারি দৃষ্টিকোণ থেকে নিরাপদ আশ্রয় মানেই সবচেয়ে আকর্ষণীয় সঙ্গী। কিন্তু কুইয়েট কনফিডেন্স কি কেন বিশেষ? কারণ বিবাহিত মহিলারা জানেন, চিৎকার করা আত্মবিশ্বাস না, দুর্বলতা। ঝগড়া করা শক্তি না, অক্ষমতা। তাই তারা সেই পুরুষকে আকর্ষণীয় মনে করেন যিনি কঠিন পরিস্থিতিতে শান্ত থাকেন, চাপের মধ্যেও মাথা ঠান্ডা রাখেন, অন্যদের মতামতকে সম্মান করেন কিন্তু নিজের অবস্থানে দৃঢ় থাকেন, চিৎকার না করে যুক্তি দিয়ে কথা বলেন, ভুল হলে স্বীকার করতে পারেন, কারণ ভুল স্বীকার করা সবচেয়ে বড় আত্মবিশ্বাসের পরিচয়। ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়ার একটি গবেষণায় দেখা গেছে, নারীরা প্রাউড গর্বিত এক্সপ্রেশনের পুরুষকে হ্যাপি খুশি এক্সপ্রেশনের পুরুষের চেয়ে বেশি আকর্ষণীয় মনে করেন।
এখানে কি প্রাউড কি মানে অহংকার না, মানে হলো আমি নিজে যা সেটা নিয়ে সন্তুষ্ট ও এই ভাবটি। ধরো একটা পরিবারে আর্থিক সংকট দেখা দিল। একজন পুরুষ প্যানিক করে চিৎকার করে স্ত্রীকে দোষ দেয়। আরেকজন পুরুষ শান্তভাবে বসে স্ত্রীকে বলেন, ঠিক আছে, আমরা একসাথে এটা সামলাব। চিন্তা করো না আগে কোন পুরুষটি আকর্ষণীয়? উত্তরটা তুমি জানো। তৃতীয় গুণটি হল হিউমার বা রসবোধ। কিন্তু যে কোনো হিউমার না, বুদ্ধিদীপ্ত পরিশীলিত রসবোধ। এখন কেন হিউমার এত গুরুত্বপূর্ণ? এটা কি শুধু হাসানো খুর ব্যাপার? না, হিউমার আসলে অনেক গভীর একটি মনোবৈজ্ঞানিক সংকেত। ইভলিউশনারি সাইকোলজি কি বলে? গবেষকরা দেখিয়েছেন হিউমার হল বুদ্ধিমত্তার একটি সংকেত, সিগন্যাল অব ইন্টেলিজেন্স। কারণ হাস্যরস তৈরি করতে ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা, সময়জ্ঞান, টাইমিং এবং সামাজিক বুদ্ধিমত্তা প্রয়োজন। যে পুরুষ ভালো হিউমার করতে পারেন তিনি আসলে প্রমাণ করছেন যে তার মস্তিষ্ক উচ্চমানের। এবং ইভলিউশনারি দৃষ্টিকোণ থেকে উচ্চ বুদ্ধিমত্তা মানে ভালো জিন, গুড জেনস। এবং ভালো জিন মানে সন্তানের জন্য ভালো জেনেটিক উত্তরাধিকার। তাই নারীরা অবচেতনভাবে হিউমারাস পুরুষের প্রতি আকৃষ্ট হন। কিন্তু বিবাহিত মহিলারা কেন এটাকে বিশেষভাবে মূল্য দেন? কারণ বিয়ের পরে জীবনটা একঘেয়ে হয়ে যেতে পারে। প্রতিদিন একই রুটিন, সকালে উঠো, রান্না করো, বাচ্চাদের স্কুলে পাঠাও, ঘরের কাজ করো, রাতে ঘুমাও। এই একঘেয়েমির মধ্যে যদি একজন পুরুষ থাকেন যিনি হাসাতে পারেন, যিনি ছোট ছোট মুহূর্তগুলোকে আনন্দময় করতে পারেন, তাহলে সেই পুরুষ একজন কি আলোর উৎস হয়ে দাঁড়ান। গবেষণা কি বলে? ইউনিভার্সিটি অফ কানসাসের একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে নারীরা হিউমার প্রোডাকশন কি যে পুরুষ হাসাতে পারেন কে অত্যন্ত আকর্ষণীয় মনে করেন। এবং এই আকর্ষণ শুধু অবিবাহিত নারীদের ক্ষেত্রে না, বিবাহিত নারীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, হিউমারের ধরন। কোন হিউমার আকর্ষণীয়? বুদ্ধিদীপ্ত হিউমার, ওয়েট, পরিস্থিতি নির্ভর হিউমার, সিচুয়েশনাল হিউমর, আত্মসচেতন হিউমার, সেলফ ডেপ্রিকেটিং, নিজেকে নিয়ে হাসা, উষ্ণ ও ইতিবাচক হিউমার। কোন হিউমার আকর্ষণীয় না? অন্যকে ছোট করার হিউমার, পুট ডাউন হিউমর, অশ্লীল বা ক্রুড হিউমার, কারো ব্যক্তিগত দুর্বলতা নিয়ে ঠাট্টা, অতিরিক্ত ও বিরক্তিকর হিউমার। বাস্তব উদাহরণ, নাসির ভাই বাসায় ফিরে দেখলেন স্ত্রী রাবেয়া রান্না করতে গিয়ে তরকারি পুড়িয়ে ফেলেছেন। রাবেয়া কাঁদো কাঁদো। নাসির ভাই কি করলেন? রেগে যাননি, বরং হেসে বললেন, আরে তুমি তো গ্রিলড ও রান্না শিখে ফেলেছ। আজ থেকে তোমার নাম শেফ রাবেয়া স্পেশালিটি, স্মোকড কুইজিন। রাবেয়া হেসে ফেললেন, কান্না থেমে গেল। এবং সেই রাতে দুজনেই একসাথে পিৎজা অর্ডার করলেন এবং হাসতে হাসতে খেলেন। এটাই হিউমারের শক্তি, কঠিন মুহূর্তকে সুন্দর করা। চতুর্থ গুণটি হল শারীরিক যত্ন এবং আকর্ষণীয় উপস্থিতি। এখন এটা শুনে অনেকে ভাববে, আমি তো সুন্দর না, আমি তো মোটা, আমার তো চুল পড়ে গেছে, তাহলে আমার কি হবে? থামো, আমি ও সুন্দর হওয়া ক্ষীর কথা বলছি না। আমি ও যত্ন নেওয়া ক্ষীর কথা বলছি। ফিজিক্যালি অ্যাট্রাকটিভ কি এবং ওয়েল গ্রুমড কি এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। শারীরিক আকর্ষণীয়তা জন্মগত, তুমি এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারো না। কিন্তু ওয়েল গ্রুমড হওয়া মানে নিজের যত্ন নেওয়া, এটা সম্পূর্ণ তোমার হাতে। ওয়েল গ্রুমড হওয়া মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, ভালো গন্ধ ব্যবহার করা, পারফিউম বা ডিওডোরেন্ট, দাড়ি গোঁফ গুছিয়ে রাখা, পোশাক পরিপাটি রাখা, দামি না হলেও পরিষ্কার ও ফিটিং, নখ কাটা রাখা, দাঁত পরিষ্কার রাখা। শারীরিক ফিটনেসের দিকে মনোযোগ দেওয়া, জিমে যাওয়া জরুরি না, কিন্তু হাঁটা, ব্যায়াম করা। ত্বকের যত্ন নেওয়া, হ্যাঁ, পুরুষদেরও ত্বকের যত্ন নেওয়া উচিত। কেন এটা বিবাহিত মহিলাদের কাছে গুরুত্বপূর্ণ? কারণ অনেক পুরুষ বিয়ের আগে নিজের যত্ন নেন, কিন্তু বিয়ের পরে ধীরে ধীরে সেটা বন্ধ করে দেন। মনে করেন বিয়ে তো হয়ে গেছে, এখন কার জন্য সাজব? কিন্তু ভাই, তোমার স্ত্রী কি তোমাকে বিয়ে করেছেন বলে তার চোখ বন্ধ হয়ে গেছে? তিনি কি তোমাকে আকর্ষণীয় দেখতে চান না? অবশ্যই চান। এবং যখন তুমি নিজের যত্ন নেওয়া বন্ধ করে দাও, তখন তোমার স্ত্রী অবচেতনভাবে অনুভব করেন, উনি আমার জন্য আর চেষ্টা করেন না। আমি কি আর গুরুত্বপূর্ণ না? গবেষণা কি বলে? গটম্যানের গবেষণায় দেখা গেছে সুখী দম্পতিদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তারা বিয়ের পরেও একে অপরকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যান।
নিজের যত্ন নেওয়া, সুন্দর পোশাক পরা, ভালো গন্ধ লাগানো, এগুলো সবই সেই এফোর্ট কেয়ার অংশ। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, পোস্টার ফোসর। তোমার দাঁড়ানোর ভঙ্গি, হাঁটার ভঙ্গি, এটা তোমার আত্মবিশ্বাস ও শারীরিক আকর্ষণীয়তার একটা বিশাল অংশ। গবেষণায় দেখা গেছে, সোজা হয়ে দাঁড়ানো, কাঁধ পেছনে রাখা এবং ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে হাঁটা, এগুলো পুরুষের আকর্ষণীয়তা উল্লেখযোগ্যভাবে বাড়ায়। বাস্তব পরিস্থিতি, জামাল ভাই বিয়ের পরে 30 কেজি ওজন বেড়ে গেছে। আগে যে শার্টগুলো পরতেন সেগুলো আর গায়ে ওঠে না। দাড়ি অগোছালো, নখবট, গায়ে ঘামের গন্ধ। তার স্ত্রী সুমি কিছু বলেন না, কিন্তু মনে মনে ভাবেন বিয়ের আগে কত যত্ন নিতেন, আর এখন একদিন সুমি অফিসে দেখলেন তার একজন সহকর্মী পুরুষ সবসময় পরিপাটি, পারফিউম লাগান, ভালো পোশাক পরেন। সুমি সরাসরি আকৃষ্ট হলেন না, কিন্তু অবচেতনভাবে তুলনা করলেন এবং সেই তুলনা জামাল ভাই হেরে গেলেন। এটা সুমির দোষ না, এটা মানুষের স্বাভাবিক মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই নিজের যত্ন নাও, তোমার স্ত্রীর জন্য, তোমার নিজের জন্য। পঞ্চম গুণটি হল মনোযোগ দেওয়া এবং সক্রিয় শ্রবণ, অ্যাক্টিভ লিসনিং। এটা শুনতে সাধারণ মনে হয়, কিন্তু এটা হয়তো সবচেয়ে বিরল গুণ। সক্রিয় শ্রবণ কি? এটা শুধু শোনা কি না, এটা কি মনোযোগ দিয়ে শোনা, বোঝা এবং সাড়া দেওয়া কি? পার্থক্য বুঝো। তোমার স্ত্রী বলছেন, আজ অফিসে খুব খারাপ একটা দিন গেল। সাধারণ শোনা, ও আচ্ছা গি। চোখ ফোনে। সক্রিয় শোনা, ফোন রেখে দিয়ে তার দিকে তাকিয়ে বলো, কি হয়েছে? আমাকে বলো, তোমার দিনটা কেন খারাপ গেল? এই পার্থক্যটা বিশাল। কেন বিবাহিত মহিলারা এই গুণটিকে এত মূল্য দেন? কারণ বেশিরভাগ বিবাহিত মহিলার অভিজ্ঞতা হল তাদের স্বামী তাদের কথা শোনেন না। তারা কথা বলেন, কিন্তু স্বামী ফোনে, টিভিতে বা নিজের চিন্তায় ডুবে থাকেন। ফলে মহিলা অনুভব করেন, আমি অদৃশ্য, আমার কথার কোনো মূল্য নেই। এখন যখন অন্য কোনো পুরুষ, হতে পারে সহকর্মী, প্রতিবেশী বা পরিচিত, তিনি মনোযোগ দিয়ে তার কথা শোনেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন, তখন সেই পুরুষ তার কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠেন। কারণ তিনি এমন কিছু পাচ্ছেন যেটা তিনি নিজের সঙ্গীর কাছ থেকে পাননি। দ্য গটম্যানের কি বেড ফর কানেকশন কি তত্ত্ব। দ্য জন গটম্যান তার গবেষণায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন, বেড ফর কানেকশন কি। এটা হলো, যখন তোমার সঙ্গী তোমার দিকে ফেরেন, একটা কথা বলেন, একটা প্রশ্ন করেন, একটা মন্তব্য করেন, তখন তিনি আসলে তোমার কাছে একটা আবেগীয় আমন্ত্রণ পাঠাচ্ছেন। তুমি তখন 3টি কাজ করতে পারো। 1. টার্ন টুয়ার্ড, তার দিকে ঘুরে তাকাও, সাড়া দাও। 2. টার্ন অ্যাওয়ে, উপেক্ষা করো, অন্য কিছু করতে থাকো। 3. টার্ন এগেনস্ট, বিরক্তি ভরে বলো, এখন না। গটম্যানের গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি 86% সময় টার্ন টুয়ার্ড কি করেন, তাদের সম্পর্ক সুখী ও টেকসই হয়। যারা মাত্র 33% সময় টার্ন টুয়ার্ড কি করেন, তাদের মধ্যে 81% বিচ্ছেদ হয়। তাই তোমার স্ত্রী যখন কিছু বলেন, যখন কিছু জিজ্ঞেস করেন, ফোন রাখো, টিভি বন্ধ করো এবং তার দিকে তাকাও। কারণ এই ছোট্ট কাজটাই পারে তোমার সম্পর্ককে বাঁচাতে। ষষ্ঠ গুণটি হয়তো তোমাকে একটু অবাক করবে, এটা হলো রহস্যময়তা এবং ব্যক্তিত্বের গভীরতা। এটা কি? একটু ব্যাখ্যা করি। রহস্যময়তা মানে কি? এটা মানে তুমি একটা ওপেন বুক কিনা। তোমার সবকিছু একদিনে জানা যায় না। তোমার মধ্যে লেয়ার্স আছে এবং প্রতিটি লেয়ার আবিষ্কার করতে সময় লাগে। গভীরতা মানে কি? এটা মানে তুমি শুধু সারফেস লেভেলে জীবনযাপন করো না। তোমার চিন্তায় গভীরতা আছে, তোমার কথায় অর্থ আছে, তোমার দৃষ্টিভঙ্গি অনন্য। মনোবিজ্ঞান কি বলে? মনোবিজ্ঞানে কি ইনফরমেশন গ্যাপ থিওরি কি বলে একটি তত্ত্ব আছে, যেটা জর্জ লোয়েনস্টাইন দিয়েছেন। এই তত্ত্ব অনুযায়ী মানুষ যখন কোনো বিষয়ে কিছু জানে কিন্তু সবটা জানে না, তখন সেই কি না জানা অংশটুকু জানার তীব্র ইচ্ছা তৈরি হয়। এটাই কৌতূহল। এবং কৌতূহল আকর্ষণের একটি শক্তিশালী চালিকাশক্তি। একজন পুরুষ যদি সবসময় একই কথা বলেন, একই কাজ করেন, একই ধরনের প্রতিক্রিয়া দেন, তাহলে তিনি কি প্রেডিক্টেবল, খুব পূর্বাভাসযোগ্য হয়ে যান। এবং প্রেডিক্টেবিলিটি আকর্ষণ মারার সবচেয়ে বড় শত্রু। দ্য এস্থার পেরেল এই বিষয়টি সবচেয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তার বই কি মেরিং ইন ক্যাপটিভিটি। আকর্ষণের জন্য একটু রহস্য দরকার, একটু দূরত্ব দরকার, একটু অজানা দরকার। যখন আমরা সঙ্গীকে পুরোপুরি চিনে ফেলি, তখন কৌতূহল মরে যায় এবং কৌতূহলের সাথে আকর্ষণও মরে যায়। তাহলে বিয়ের পরে কিভাবে রহস্যময়তা ধরে রাখবে?
নিজের নিজস্ব শখ ও আগ্রহ রাখো, তোমার স্ত্রী যা জানেন না, তোমার এমন একটা দিক থাকুক। নতুন কিছু শেখো, নতুন দক্ষতা, নতুন বিষয়, নতুন অভিজ্ঞতা। মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু করো, হঠাৎ ফুল এনে দাও, হঠাৎ রান্না করে ফেলো, হঠাৎ কোথাও ঘুরতে নিয়ে যাও। সবকিছু শেয়ার করো না, কিছু চিন্তা, কিছু অনুভূতি নিজের মধ্যে রাখো। এটা মানে মিথ্যা বলা না, মানে হলো সবকিছু একবারে ঢেলে দেওয়া না। বই পড়ো, চিন্তা করো, মতামত তৈরি করো, যাতে তোমার কথোপকথন সবসময় একই না থাকে। বাস্তব উদাহরণ: তানভীর ভাই ও স্ত্রী মেহরিন। বিয়ে হয়েছে 12 বছর, কিন্তু মেহরিন এখনো বলেন, ওকে আমি পুরোপুরি চিনি না, প্রতিদিন নতুন কিছু জানি। উনি হঠাৎ কবিতা লেখেন, হঠাৎ রান্না করেন, হঠাৎ কোনো বিষয়ে এমন কথা বলেন যে আমি অবাক হয়ে যাই। এটাই রহস্যময়তা, এটাই আকর্ষণকে বাঁচিয়ে রাখে। সপ্তম এবং শেষ গুণটি হল দায়িত্বশীলতা এবং নির্ভরযোগ্যতা, রিলিয়েবিলিটি। এটা হয়তো সবচেয়ে বোরিং শোনাচ্ছে, কিন্তু ভাই, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিবাহিত মহিলাদের কাছে। কেন? কারণ প্রেমের শুরুতে রোমান্স, আবেগ, উত্তেজনা এসব থাকে, কিন্তু বিয়ের পরে বাস্তবতা আসে। বাচ্চা আসে, ঘরের দায়িত্ব আসে, আর্থিক চাপ আসে, পারিবারিক সমস্যা আসে। এই বাস্তবতা, একজন মহিলা সবচেয়ে বেশি চান একটাই জিনিস, একজন নির্ভরযোগ্য সঙ্গী, একজন মানুষ যার উপর তিনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। দায়িত্বশীলতা মানে কি? কথা রাখা, যা বলবে তা করবে। পরিবারের প্রতি দায়িত্ব পালন করা, শুধু টাকা দেওয়া না, সময় দেওয়া, মনোযোগ দেওয়া। সন্তানদের প্রতি যত্নশীল হওয়া, একজন ভালো বাবা হওয়া। ঘরের কাজে সাহায্য করা, এটা তো মেয়েদের কাজ গো। এই মানসিকতা ত্যাগ করা। কঠিন সময়ে পাশে থাকা, পালিয়ে না যাওয়া। আর্থিক দায়িত্ব সঠিকভাবে পালন করা। ইভলিউশনারি ব্যাখ্যা: ডেভিড বাসের গবেষণা অনুযায়ী নারীরা দীর্ঘমেয়াদী সঙ্গী হিসেবে কি গুড ড্যাড, কি ভালো বাবা, এবং কি গুড প্রোভাইডার, কি ভালো সংস্থানকারী গুণকে সবচেয়ে বেশি মূল্য দেন। এটা ইভলিউশনারি কারণ সন্তান লালন পালনের জন্য একজন নির্ভরযোগ্য সঙ্গী অপরিহার্য। অ্যাটাচমেন্ট থিওরি এবং নির্ভরযোগ্যতা: জন বোলবি এবং মেরি আইনসওয়ার্থের অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী মানুষ সেই সঙ্গীর প্রতি সবচেয়ে গভীরভাবে বন্ধনে আবদ্ধ হয়, যাকে কি সিকিউর বেস, কি নিরাপদ ভিত্তি হিসেবে ব্যবহার করা যায়। মানে এমন একজন মানুষ যার কাছে গেলে নিরাপদ লাগে, যার উপর নির্ভর করা যায়, যিনি সবসময় পাশে আছেন। যদি একজন স্বামী এই কি সিকিউর বেসকে হতে না পারেন, তাহলে তার স্ত্রী মানসিকভাবে অনিরাপদ অনুভব করেন। এবং অনিরাপদ মানুষ স্বাভাবিকভাবেই নিরাপত্তা খোঁজে, যেটা অনেক সময় অন্য কারো কাছ থেকে আসতে পারে। বাস্তব উদাহরণ: শাকিল ভাই ও তার স্ত্রী নূপুর। শাকিল ভাই দেখতে মডেল না, বেতনও খুব বেশি না, কিন্তু নূপুর সবাইকে বলেন, আমার স্বামীর মতো মানুষ পৃথিবীতে নেই। কেন? কারণ শাকিল ভাই প্রতিদিন সকালে উঠে চা বানান, বাচ্চাদের স্কুলে পৌঁছে দেন, অফিস থেকে ফিরে ঘরের কাজে সাহায্য করেন। নূপুর অসুস্থ হলে নিজে রান্না করেন, কথা দিলে রাখেন, এবং সবচেয়ে বড় কথা, নূপুর জানেন যে কোনো সমস্যায় শাকিল ভাই পাশে থাকবেন। এটাই নির্ভরযোগ্যতা। এবং বিবাহিত মহিলাদের কাছে এটাই সবচেয়ে আকর্ষণীয় গুণ। এতক্ষণ আমি তোমাকে 7টি গুণ বললাম, এখন একটু গভীরে যাই। কেন বিবাহিত মহিলারা এই গুণগুলোর প্রতি বিশেষভাবে সংবেদনশীল? কারণ 1, কন্ট্রাস্ট এফেক্ট, তুলনামূলক প্রভাব। মনোবিজ্ঞানে কন্ট্রাস্ট এফেক্ট হল কোনো কিছু তখনই বেশি ভালো বা বেশি খারাপ মনে হয় যখন তার সাথে অন্য কিছুর তুলনা হয়। একজন বিবাহিত মহিলা প্রতিদিন তার স্বামীর সাথে থাকেন, তিনি জানেন স্বামীর কোন গুণ আছে, কোনটা নেই। তাই যখন তিনি অন্য কোনো পুরুষের মধ্যে সেই অনুপস্থিত গুণ দেখেন, তখন সেটা কন্ট্রাস্ট এফেক্টের কারণে অতিরিক্ত আকর্ষণীয় মনে হয়। কারণ 2, অনমেড নিডস, অপূর্ণ চাহিদা। আব্রাহাম ম্যাসলোর হিয়ারার্চি অফ নিডস অনুযায়ী মানুষের চাহিদাগুলো পর্যায়ক্রমিক। যখন নিম্ন স্তরের চাহিদা পূরণ হয়, তখন উচ্চ স্তরের চাহিদা সক্রিয় হয়। বিয়ের পরে খাদ্য, বাসস্থান, নিরাপত্তা এসব সাধারণত পূরণ হয়, কিন্তু আবেগীয় চাহিদা, ভালোবাসা, স্বীকৃতি, মূল্যায়ন, ঘনিষ্ঠতা এগুলো অপূর্ণ থাকলে মানুষ সেগুলোর উৎস খোঁজে। কারণ 3, হেডনিক অ্যাডাপ্টেশন, অভিযোজন। পূর্বে আলোচনা করেছি, মানুষ যে কোনো ভালো জিনিসে অভ্যস্ত হয়ে যায়। বিয়ের প্রথম দিকে স্বামীর প্রতিটি গুণ আকর্ষণীয় ছিল, কিন্তু 10 বছর পরে সেই একই গুণ আর নতুনত্ব দেয় না। তখন নতুন কারো মধ্যে একই গুণ দেখলে সেটা আবার নতুন ও আকর্ষণীয় মনে হয়।
কারণ 4 ডোপামিন সিকিং বিহেভিয়ারকে মস্তিষ্ক সবসময় নতুনত্ব ও উত্তেজনা খোঁজে, কারণ এতে ডোপামিন নিঃসরণ হয়। দীর্ঘ সম্পর্কে ডোপামিনের মাত্রা কমে আসে। তাই নতুন কেউ, নতুন ডোপামিন হ্রাস, সেটা আকর্ষণীয় হয়ে ওঠে। এটা কোনো নৈতিক দুর্বলতা না, এটা মস্তিষ্কের স্বাভাবিক রসায়ন। এখন সবচেয়ে প্র্যাকটিক্যাল অংশ, তুমি কি করবে? 1 আবেগীয় বুদ্ধিমত্তা বাড়াও। তোমার স্ত্রীর কথা শোনো, তার আবেগ বোঝো। তুমি কেমন আছো প্রতিদিন জিজ্ঞেস করো এবং উত্তর শোনো। তার কষ্টে সহানুভূতি দেখাও, সমাধান দেওয়ার আগে শুধু শোনো। 2 আত্মবিশ্বাস তৈরি করো। নিজের দক্ষতা বাড়াও, নতুন কিছু শেখো। সমস্যায় শান্ত থাকো, প্যানিক করো না। সিদ্ধান্ত নিতে শেখো, কিন্তু পরিবারের মতামতকে সম্মান করো। 3 হিউমার চর্চা করো। জীবনকে হালকাভাবে নাও। ছোট ছোট মুহূর্তে হাসাও। নিজেকে নিয়ে হাসতে শেখো। 4 নিজের শারীরিক যত্ন নাও। পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, ভালো গন্ধ লাগাও। ব্যায়াম করো, সুস্থ খাও। পোশাকে একটু মনোযোগ দাও। 5 মনোযোগী হও। ফোন রেখে কথা বলো। তোমার স্ত্রীর কি বেড ফর কানেকশন কে সাড়া দাও। তার ছোট ছোট কথা মনে রাখো। 6 নতুনত্ব আনো। মাঝে মাঝে অপ্রত্যাশিত কিছু করো। নতুন অভিজ্ঞতা তৈরি করো। একই রুটিনে আটকে থেকো না। 7 দায়িত্বশীল হও। কথা রাখো, প্রতিশ্রুতি পালন করো। ঘরের কাজে সাহায্য করো। সন্তানদের সময় দাও। কিছু সতর্কতামূলক কথা। 1 এই ভিডিওর তথ্যগুলো আত্মোন্নয়নের জন্য। এই 7টি গুণ জানার উদ্দেশ্য হল তুমি নিজে একজন ভালো সঙ্গী হও। এটা কখনোই অন্যের সম্পর্কে হস্তক্ষেপ করার জন্য ব্যবহার করো না। 2 আকর্ষণ এবং পরকীয়া এক না। একজন বিবাহিত মহিলা কোনো গুণের প্রতি আকৃষ্ট হওয়া, এটা স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। কিন্তু সেই আকর্ষণের উপর কাজ করা, অর্থাৎ পরকীয়ায় জড়ানো, সেটা সম্পূর্ণ আলাদা এবং সম্পূর্ণ অনৈতিক। 3 প্রতিটি সম্পর্ক অনন্য। এই 7টি গুণ সার্বজনীন, কিন্তু প্রতিটি মহিলার নিজস্ব পছন্দ ও অগ্রাধিকার আছে। তোমার স্ত্রী কি চান সেটা জানার সবচেয়ে ভালো উপায় হলো তাকে জিজ্ঞেস করা। 4 মহিলাদেরকে বস্তু হিসেবে দেখো না। এই ভিডিওতে আমি যা আলোচনা করেছি সেটা মনোবিজ্ঞানের ভাষায়। কিন্তু মনে রাখো, প্রতিটি মহিলা একজন পূর্ণ মানুষ, যার নিজস্ব ইচ্ছা, স্বপ্ন এবং অধিকার আছে। কেউ কারো খুব প্রাপ্তিখ না। 5 সম্পর্কে সমস্যা থাকলে পেশাদার সাহায্য নাও। যদি তুমি অনুভব করো তোমার দাম্পত্য সম্পর্কে গভীর সমস্যা আছে, তাহলে একজন ম্যারিয়েজ কাউন্সেলরের সাহায্য নাও। লজ্জা পেও না। এটা শক্তির পরিচয়, দুর্বলতার না। ভাই, আজকে আমি তোমাকে 7টি গুণ বললাম, যেগুলো মনোবৈজ্ঞানিকভাবে একজন বিবাহিত মহিলার কাছে আকর্ষণীয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এই গুণগুলো জানার উদ্দেশ্য হলো নিজেকে আরও ভালো সঙ্গী হিসেবে গড়ে তোলা। তোমার স্ত্রী যেন তোমার মধ্যেই এই গুণগুলো দেখতে পান, যেন তার চোখে তুমিই সবচেয়ে আকর্ষণীয় মানুষ হয়ে থাকো। মনে রাখো, বিয়ে হলো একটা জীবিত সম্পর্ক। একে বাঁচিয়ে রাখতে হয়, যত্ন নিতে হয়, পুষ্টি দিতে হয়। যদি তুমি মনে করো বিয়ে তো হয়ে গেছে, এখন আর কিছু করতে হবে না, তাহলে তুমি ভুল করছো। কারণ সম্পর্ক একটা গাছের মতো, পানি না দিলে শুকিয়ে যায়। আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই, যেটা এস্থার পেরেল বলেছিলেন। সম্পর্কের মৃত্যু তখন হয় না যখন দুজনে ঝগড়া করে, মৃত্যু হয় তখন যখন দুজনে একে অপরের প্রতি উদাসীন হয়ে যায়। তাই উদাসীন হইও না। চেষ্টা করো, প্রতিদিন একটু একটু করে ভালো হও। তোমার স্ত্রীকে ভালোবাসো, শুধু কথায় না, কাজে। শুধু রাতে না, সকাল দুপুর বিকেলেও। কারণ শেষ পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সেই না যে দেখতে সুন্দর বা যার অনেক টাকা। সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সেই যে তার সঙ্গীকে ভালোবাসে, বোঝে এবং তার জন্য প্রতিদিন চেষ্টা করে। তুমি কি সেই পুরুষ হতে চাও? আমি জানি তুমি চাও, এবং তুমি পারবে। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, একটা লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার পরিচিত কোনো বিবাহিত পুরুষের সাথে শেয়ার করো, হয়তো তার সম্পর্ক বাঁচাতে এই ভিডিও সাহায্য করবে। কমেন্টে বলো তুমি কোন গুণটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো এবং তুমি নিজে কোন গুণটি তোমার মধ্যে তৈরি করতে চাও। পরের ভিডিওতে আমি আলোচনা করব
একজন স্বামী কিভাবে বুঝবেন তার স্ত্রী মানসিকভাবে সুখী কি না কি তাই চ্যানেলের সাথে থাকো। ততক্ষণ ভালো থাকো, ভালো রাখো এবং প্রতিদিন একটু একটু করে আরও ভালো মানুষ হও। আল্লাহ হাফেজ।